সুপ্রভাত। মনসা মঙ্গল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শীতের রোদ গায়ে মেখে যখন এক কাপ চায় আপনি চুমুক দিচ্ছেন রবিবারের এই সকালটায়, ঠিক সেই সময় আমরা হাজির আপনার এই দিনটাকে আরো সুন্দর করে তুলতে। আর এই দিনটাকে আরো সুন্দর করতে অবশ্যই আমরা সেই মনসা মঙ্গল কাব্যের সেই কাহিনী আমরা শুনবো সেই গান এবং গল্প। আর অবশ্যই তার আগে যেই গান গল্প আমাদের সঙ্গে যিনি শোনাবেন তার সঙ্গে তো পরিচয় করতেই হবে। প্রথমেই পরিচয় করে নিই জয়মা সঙ্গে দীপমার সাথে। আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। সুপ্রভাত জয়মা। আজও আমি আপনাদের সামনে চলে এসেছি পদ্মা পুরাণ থেকে কিছু কথা বলতে, মা পদ্মাবতীকে নিয়ে। একেবারে আমরা পদ্মাবতীর সেই কাহিনীতে আসবো, কিন্তু যারা দীপমার সঙ্গে সঙ্গতে রয়েছেন তাদের সঙ্গে একবার পরিচয় করে নেওয়া যাক। আমার বাঁদিকে রয়েছেন একেবারে রাধারানী সাহা, আপনাকে স্বাগত। উনি রয়েছেন শ্রীকর্তালে। আমার ডান দিকে রয়েছেন হারমোনিয়ামে রবীন্দ্রনাথ রায়, আপনাকে স্বাগত। শ্রী ঢোলে রয়েছেন গৌতম নট্ট, আপনাকে স্বাগত। এবং বাঁশিতে রয়েছেন অনিল হালদার, আপনাকে স্বাগত। পরিচয় পর্ব শেষ, তাই আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব ঠিক সেই জায়গায় যেখানে ঝালুমালুর বাড়িতে মায়ের পুজো হচ্ছে এবং সেখানে মা সন্তুষ্ট হয়ে বর দিচ্ছেন। তারপর ঠিক কি কি হলো আমরা জানবো। ঝালুর বাড়ি মনসা পূজা হলো কানাকানি, এই কথা পাড়ায় পাড়ায় হলো জানা যায়। ঝালুর বাড়িতে মনসা পুজো হয়েছে, সবার কানে কানাকানি হচ্ছে, কানে কানে ঝালুর বাড়ি মনসা পুজো হয়েছে, ঝালুর মা ঘট পেয়েছে, আর পাড়ায় পাড়ায় জানাজানি হয়ে গেছে। এইদিকে পদ্মাবতী চিন্তায় বিকল হয়ে গেছে, নেতাকে ডাক দিয়ে বলছে, নেতা এবার কি করব? আমি তো ঝালুর বাড়িতে পুজো খেলাম, আমি তো সন্তুষ্ট, কিন্তু এবার যদি চাঁদ সদাগর জানতে পারি তাহলে তার রক্ষে নেই, ওখানেও পুজো মানা হবে, এবার কি করব? তখন নেতা পদ্মাবতীকে বুদ্ধি দেয় যে তুমি মাসি রূপ ধারণ করে তুমি সনকার কাছে যাও। সনকার কাছে গিয়ে সনকাকে বলো ঝালুর মালুর বাড়িতে এসে যেন ওই ঘট পুজো করে, ঘট পুজো করলে তুমি সন্তুষ্ট বরদান দেবে, সেই বরে তার পুত্র হবে, সেই পুত্রের কে দিয়ে তুমি তোমার এই বাদের উদ্ধার হবে, তোমাকে চাঁদ সদাগর পুজো দেবে। মানে নতুন কাহিনী শুরু হবে নতুন রূপে। কিন্তু আরেকটা এটার পরে আমি আসছি, এই সময় কিন্তু সনকার বয়স 74 বছর বয়স, মানে বৃদ্ধা। এই সময় আবার পুত্রবর নিতে যাচ্ছে। মায়ের কি অসীম কৃপা, মায়ের কারণে, মানে মায়ের আশীর্বাদের কারণে, যে নিঃসন্তান ছিলেন, 6 পুত্র হারিয়েছেন, বৃদ্ধ বয়সে আবার সন্তান আসবে কোলে। তাই মা মনসা স্বপ্নাদেশ করে সনকাকে। সনকা শুনে পুজোর পশা সাজিয়ে 6 বধূকে সাথে নিয়ে সোনা রানী চললো ঝালুর বাড়িতে। ঝালুর বাড়িতে গিয়ে পদ্মা পূজা করলো, মা পদ্মার আদেশে ঝালুর বাড়িতে গিয়ে পদ্মা পূজা করলো। এইবার সামনে মামা পদ্মার সামনে বর চাইছে। কি বর চাইছে? পুত্র বর। দিলাম পুত্র হবায়ার, নাম তুইও সোনা লক্ষিন্দায়ার, জন্ম মাত্র আনিব শুনো ওহে বিষ ঘরি, এবারে মোর কি বা করি, এবার মোর নাও গো ফিরিয়া।
আমার দেওয়ার এই যে দিলাম পুত্র হবার নাম রেখো সোনা লক্ষিন্দার ষষ্ঠী রাত্রে আনিব হইয়া আমার গো ষষ্ঠী রাত্রে আনিব এই যে ছয়ে বধূ বলে হে বাণী শুনো মা গো ঠাকুরানী হইলে দেও না করাব বিয়া আমার মা গো ওলে যাও না করাব এই যে দেহে গোভা বিয়ারানি আপন মনেতে গনি লইল বড় আচল পাতিয়া গো লইল বড় আচল এই যে আচল পাতিয়া আগে পুত্র বড় সোনা মাগে লইল বড় অঞ্চলে বান্ধিয়া গো লইল বড় অঞ্চল এই যে পদাবতী দর্শনে সানন্দে বিজয় ভানে লইল বড় জয় জোকার দিয়া আমার মা গো জয় জয় জোকার মা পদ্মাবতী বর দিয়েছে সোনারানীকে। সোনারানী আঁচল পেতে নিল পুত্রবর বলেছে দিলাম পুত্রবর নাম থুয় লক্ষিন্দার জন্মমাত্র আনিব হরিয়া। তখন সোনারানী ছেড়ে দিয়েছে, পরপর এসেছে। তখন পদ্মাবতী শেষবার বলল বিয়ার রাত্র আনিব হরিয়া। তখন ছয় বধূ বলছে মা তুমি বরটা নাও, আমাদের দেওর হলে আমরা বিয়ে দেব না, তাহলে ভয়ও নেই, মৃত্যুর ভয় নেই। তখন সোনারানী মনে মনে ভাবলো তাই তো ঠিক, আমরা লখাইকে বিয়ে দেবো না। তখন লক্ষিন্দারের বর নিল। এই বর নিয়ে সোনারানী বাড়িতে এসেছে। এইদিকে বর দিয়ে মা পদ্মাবতীও নিজের বাড়িতে গেছে। এইবার মনে চিন্তায় বিকল, এইবার কি করব? এই যে বর তো দিয়ে আসলাম, জীব কোথায় পাবো? কোন জীব আমি এই সোনারানীর গর্ভে দান করব? এমন সময় মায়ের অষ্টনাগ এক গুহায় রয়েছে। সেখানে উষা আর অনিরুদ্ধ ভ্রমণ করছে। করতে করতে সে তখন সোনারানী বাড়িতে এসে মনে মনে চিন্তা করছে, কান্নাকাটি করছে যে পুত্রবর তো নিলাম, আবার তো যদি পদ্মা যদি কোনোভাবে কেড়ে নেয় কি হবে? কান্নাকাটি করছে, চিন্তা করছে। তখন ওই শুনেছে, এবার মেয়েদের কান তো পরিষ্কার, সব কথা কানে যায়। তখন উষারানীর কানে গেছে শনিকার ক্রন্দন, যে আবার পুত্র হবে, আবার তো কি না ঘটে। এই পুত্র হবে বলে একটি চিন্তা এসে গেছে, পুত্র হলে আবার নাগের ঘায়ে মরবে, নাগের বাদুয়া। তখন অনিরুদ্ধকে বলছে কি হয়েছে? তখন সোনারানী কাঁদছে, কি কারণে? তখন অনিরুদ্ধ সব বলে বিস্তারিত ভাবে। তখন উষা বলছে যদি ওই ঘরে আমরা যাই, আমাদের যদি জন্ম হয়, তোমার আমার যদি জন্ম হয়, তোমার সনকার ঘরে তুমি যাও যদি, আর আমি যদি যাই সাইবানিয়ার ঘরে,
তাহলে আমাদের দুইজনের বিবাহের ঘটন ঘটলে তাহলে এই বাদের উদ্ধার করতে পারতাম, এটার বংশ উদ্ধার করতে পারতাম আমি। ওই কথা পদ্মার অষ্টনাগ শুনতে পায়। উষা অনিরুদ্ধ কে? উষা অনিরুদ্ধ হচ্ছে বানের কুমারী উষা, আর মদন দেবের পুত্র হচ্ছে অনিরুদ্ধ, শ্রীকৃষ্ণের নাতি। দেব সবার নর্তক নর্তকী। এবারে সেই অষ্টনাগ গিয়ে পদ্মার কানে দেয় যে মা তুমি কি করছো, ওখানে তো এইসব ঘটছে, ওনারা যদি আগে চলে যায় তাহলে তোমার অসুবিধা হয়ে যাবে, তুমি ওদের নিয়ে গিয়ে দাও। তখন পদ্মাবতী দেবসভায় আবার গমন করলেন, সেজে গুজে নাগ আবরণে গিয়ে যখন গেছে উপস্থিত হয়েছে, তখন দেখছে উষা অনিরুদ্ধ নৃত্য করছে। মা বিষ্ণয়নে উষার ললাটে তাকায়, ললাটে তাকানোর পরে উষা রানীর মৃত্যুভঙ্গ হয়। দেবরাজ ইন্দ্র অভিশাপ দেয় যে তোমার মর্তলোকে যাও। তখন মহাদেব বলছে এটা আমার কন্যা, মানুষ কন্যা পদ্মাবতীর কাজ, পদ্মাবতী নিজের মহিমা প্রচারের জন্য এদের নিয়ে যাবে মর্তলোকে। চণ্ডী তখন পদ্মাকে বলেছে উষা অনিরুদ্ধের যেন কোনো ক্ষতি না হয়, কোনো যেন কষ্ট না পায়। তখন পদ্মাবতী কি করলো, ওই জীব নিয়ে এসে সনকার এবং সনকার গর্ভে দিল অনিরুদ্ধের জীব, এবং সুমিত্রার গর্ভে দিল উষা রানীর জীব। সুমিত্রা হচ্ছে হলো বেহুলার মা, সায় সদাগরের স্ত্রী। জীব তো দিল, কিন্তু ঋতুবতী না হলে এবং স্বামীর সাথে মিলন না হলে তো গর্ভবতী কোনো মেয়ে হয় না। তখন কামবান নিক্ষেপ করে পদ্মাবতী ওই বৃদ্ধ বয়সে কামে আচ্ছন্ন করল। পঞ্চব্যঞ্জনে রান্না করেছে সনকা, সেই ভোজন করে দুজনে শয়নে গেল মিলন হল। সেই মিলন হয়ে ওই ৭৪ বছরের বৃদ্ধার ঋতুবতী হয়ে অন্তঃসত্ত্বা হলে জন্ম দিল, লক্ষিন্দরের জন্ম দেবে। এদিকে চাঁদ সদাগর ভাবছে যে এদিকে উষা অনিরুদ্ধ হরণ হলো, মায়ের কাজ হয়ে গেল, মা এখন নিশ্চিন্ত। এবার চাঁদ সদাগর ভাবছে আমি বাণিজ্যে যাব, কারণ পুত্র শোক আছে, এতগুলো হারিয়েছে, এবার সে কি করে বাণিজ্যে যাবে। এবার চাঁদ সদাগরের 14 ডিঙ্গা জুবান। পদ্মাবতী একে একে সব দেবতাকে আহ্বান করে বলেছে আমি এখন চাঁদ সদাগরের নৌকা ডুবাবো। যে যে দেবদেবী না করেছে সেই দেবদেবীকে ভয় দেখিয়ে রাজি করিয়েছে। একে বলে যে বিষের তেজে তোমার সন্তান পুত্র সবাইকে, স্বামী পুত্র সবাইকে পুড়িয়ে দেবো। কাউকে বলেছে গণেশ, চণ্ডীকে বলেছে তুমি নৌকা ছাড়ো, না গণেশ কার্তিককে আমার বিষের তেজে পুড়িয়ে মারবো। সবাইকে ভয় দেখিয়ে ভীত করে চাঁদ সদাগরের কাছ থেকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে কি করলো, আমরা এবার গানে যাচ্ছি। একে একে 14 ডিঙ্গা ধনে হলো সারায় আমার বেশি যাবে চান্দ বেনে পড়ে গেল সারায় আমার পদ্মাবতী বলে নেতা শুনো গো বচন আমার বুদ্ধি বলো ও গো নেতা কি করি এখন আমার চান্দ বেনের 14 ডিঙ্গা ডুবাবো এখন আমার একে একে 13 ডিঙ্গা জলে হলো তল আমার কেবল মাত্র বাকি আছে নামে মধুকর আমার সেখানে হতে পদ্মাবতী করিল গমন আমার চণ্ডীর কাছে গিয়া দিল দর্শন আমার পদ্মাবতী বলে মাগো শুনো গো বচন আমার চান্দরে হে কোলে করে আছো কি কারণ আমার সেখান থেকে ডিঙ্গা ছেড়ে দিল গো তখন আমার ওখান থেকে পদ্মাবতী গেলেন তখন আমার গঙ্গার নিকটে গিয়া দিল দর্শন আমার পদ্মাবতী বলে মাগো শুনো গো বচন আমার মধুকরের ডিঙ্গায় আমি ডুবাবো এখন আমার
বলে পদ্মাবতী শুনো গো বচন আমার গো, মধুকরের ডিঙ্গা আমি ডুবাবো না কখন আমার গো, কাটায় ছাড়িব বিষ উজানেতে ধায় আমার গো, ভয় পেয়ে তোমার জল মনুষ্য না খায় আমার গো, হনু হনু বলে মাই ডাকি ঘনে ঘন আমার গো, পবন পুত্র হনু এসে দিল দর্শন আমার গো, পবন দিল ঝড় বৃষ্টি হনু দিল গল আমার গো, নিজেতে জড়াইয়া চাঁদের ফেলাইল আমার গো, একখানা সোনার কলসি ভাসাইয়া দিল আমার গো, কলসের উপরে দেখে পদ্মাবতীর নাম আমার গো, নামের উপরে চাঁদ করিল প্রস্তাব আমার গো, আরো 12 চাঁদ জলের মধ্যে ভাসে আমার গো, একখানা কলা গাছ ভাসাইয়া দিল আমার গো, কলা গাছ পাইয়া চাঁদ গায়ের বল বারে আমার গো, ভাসিতে ভাসিতে চাঁদ কিনারায় যায় আমার গো, উঠে দেখে সঙ্গে ওই যে সঙ্গের বস্ত্র নাই আমার গো, এক হাত বস্ত্র দিল বিশ্ব হরি মায় আমার গো, বস্ত্র পাইয়া চাঁদ যে করেন লজ্জা নিবারণ আমার গো, বাড়ি বসে সোনা রানী ভাবে যে মনে মন আমার গো, অবশেষে ধাইমা এসে করিল জিজ্ঞাসায় আমার গো, কিবা বস্তু খেতে তোমার মনে লাগে আশায় আমার গো, সোনা বলে ওগো ধাইমা শুনো আমার কথায় আমার গো, আনিয়া দাও গাছের 2 শাক দাও লতা পাতায় আমার গো, শাক তুলেতে যাইব তখন যাইও মায় আমার গো, শাক তুলেতে যায় যাই কৌতুক হলো ভারী আমার গো, এই কালে বলো কিছু শাক লালা চারে আমার মা চাঁদ সদাগর বাণিজ্যে গেছে 14 ডিঙা নিয়ে, এবং সেখানে মা মনসার যেভাবে কোপের মধ্যে পড়তে হয়েছে, তারপর ঠিক কি হলো? তারপরে উনি তো জলের মধ্যে ভাসছে, কিনারায় এলো, 14 ডিঙা সব ধন জন চাঁদ সদাগর হারিয়েছে, এখন দেশে দেশে ঘুরছে ভিখারির মতো, বস্ত্র নেই কাছে। এইদিকে সোনা রানীর স্বাদ খাওয়ার সময় হয়েছে, বা স্বাদ খেতে ইচ্ছা করেছে। দাইমাই যে গানে বললো, দাইমা এসে জিজ্ঞেস করছে কি খাবে, তখন দাইমাকে বললো শাক তুলে দাও, শাক এনে দাও, আমার কিছু শাক খেতে ভালো ইচ্ছে লাগছে। তখন দাইমা শাক তুলতে যায়, নানান শাক তুলে, চালতা, সব রকম সবজি তুলে নিয়ে এসে রান্না করবে। এবার দাইমা সব শাক সবজি তুলে নিয়ে এসে সোনারানীকে দিল। এবারে এখন সোনারানীর রান্না করিয়ে শাক খাওয়ানো। এই শাকটা নিয়মিত ভাবে মেয়েরাই খাওয়ায়। এই রাধামাই আমাদের এই আজকে সোনারানীকে শাক খাওয়াবে। একেবারে ছাগল যায় আনন্দে তোমার ধান করতে সোনারানী করিল স্নান করিয়া সোনায় বোমা পূজা করে সোনায় মাগে বলে আমার রান্না হয় জানো অমৃত আগো কিসে
সোনা করে এক লড়াই রে। ওরে মাহাল করে তো রায়া সোনা বাজিল বার ভরিয়া গো দাদা করে খাল যায়া সোনা বাজিল বার ভরি আগো হয়ে দেখো সমাজ বাই চেষ্টা করে তুলায়া বলে দেখো সমাজ বাই চেষ্টা করে তুলা। ওরে তাহা দিয়া কান্না করে পৌষ মাসের মূলা। আবার তাহা দিয়া রান্না করে পৌষ মাসের সুসা। আগো হয়ে দেখো মাগুর মাছের ফাঁসাইয়া কাটায় দেখো মাগুর মাছের কষাইয়া কাটায়। ওরে তাহা দিয়া রান্না করে আটা শাকের ডাটা। আগো তাহা দিয়া রান্না করে লতা সইরা কালা। আগো এই দেখো এই সামাকাই চেষ্টা করে তুলা। আরে এই দেখো মাছের চেষ্টা করে তুলা। ওরে তাহা দিয়া রান্না করে পৌষে মাছের মূলা। আবার তাহা দিয়া রান্না করে পৌষে মাছের মূলা। আরে রান্না করিয়া সোনার আনন্দিত মন। আবার রান্না করিয়া সোনার বিশাসিত মন। ওরে পুরীর মধ্যে ছিল সোনা জনে কয়েকজন। আবার পুরীর মধ্যে ছিল সোনার চাকর কয়েকজন। আরে রান্না করিতে সোনাই কানে লড়ে সোনা। আরে রান্না করিয়া সোনার কানে লাগে সোনা। ওরে কটুর দলে ভাজে সোনাই রান্না সোলের পোনা। আবার কটুর দলে ভাজে সোনা ঝাপ্পা মনের পোনা। আরে চাল বিজাইয়া সোনা রানী কইরা লইছে আটা। আবার ধান বিজাইয়া সোনা রানী কইরা নিল নাটা। ওরে হাটেতে দলিয়া বানাই চিকুন চিকুন পিঠা। আরে ইউরোপে দলিয়া করে সরু বড় পিঠা। দুধ চিনি দিয়া রান্ধে পায়ে শেষি হই। আবার দুজনে নিয়া ইলাগামা। আরে পুরীর মধ্যে ছিল সোনার জনে কয়েকজন। আবার পুরীর মধ্যে ছিল সোনার রাজ্য কয়েকজন। আরে আপনে বসিল সোনায় ডাব গাছের গিরি। এই যে সাধারণ ভোজন করে সোনেকা সুন্দরী। আরে সাধারণ ভোজন করে সোনেকা রাক্ষসী। আরে এক দুই করিয়া সোনার 10 মাস হয়। আরে এক দুই করিয়া সোনার 14 মাস হয়। আরে 10 মাসে কালে সোনায় পোষ্য ব্যথা হয়। আরে 10 মাসে কালে সোনার পিঠে ব্যথা হয়। আবার উদারে দারুণ ব্যথা দুঃখ লাগে ভারী। আর উদারে দারুণ ব্যথা দুঃখ লাগে ভারী। ওরে এই কালে বল সখা জন্মের লাগে। আগো কিসের কোন গোজাগো এখান থেকেই সনকার স্বাদ খাওয়া হলো এবং পাশাপাশি এবার লক্ষ্মীধরের জন্ম হবে। একদম। এবং এই লক্ষ্মীন্দারের এই জন্ম, কারণ আমরা জানি যখনই মনসামঙ্গল কাব্যের কথা ওঠে তখন চাঁদ সদাগর, বেহুলা, লক্ষ্মীন্দর এই গল্পই আমরা জেনে এসেছি, শুনে এসেছি, পড়ে এসেছি। কিন্তু এই ঘটনার পেছনে যে এত ঘটনা প্রবাহ রয়েছে তা কিন্তু আমাদের কারোর জানা ছিল না। জানি আপনারও হয়তো অনেকে জানেন না, যদিও মনসামঙ্গল কাব্য আজও গ্রামের প্রত্যেকটি ঘরে সকলের কাছেই পরিচিত। তাই এরপর ঠিক কি হলো, লক্ষ্মীন্দরের জন্ম এবং তারপর ঠিক কি কি হলো, সে সবকিছু আমাদের জানবো
আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আজকের মতো এখানেই আমাদের বিদায় জানাতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের দিনটা খুব ভালো কাটুক।